विशिष्ट शिक्षाविद एवं আমরা যে সময় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমার পূর্বাশ্রমে বারাসাতে পথে সুনীল চট্টোপাধ্যায় তখন তার মধ্য বয়সের একটু কম বয়স থেকে তাকে আমরা জানিয়েছি। তাকে আমার আন্তরিক সশ্রদ্ধ ভক্তিপূর্বক আমার নমস্কার, অভিবাদন, শ্রদ্ধা। এবং আপনারা যারা আপাতদৃষ্টে এই ছোট্ট একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, উপস্থিতি বিশাল না হলেও যে বিষয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সে দুটি বিরাট, ব্যাপক এবং শ্রদ্ধার্হ, প্রশংসার্হ। এটি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, যেটি বারাসাতে 50 বছরের অধিক তার এই কাজটি শুরু, যে ইতিহাস সেটি। একই সঙ্গে আজকে এই বরাক উপত্যকায় আসামে যে ভাষা আন্দোলনের শহীদেরা তাদের ভাষা, মাতৃভাষা বাংলা রক্ষার জন্য 61 সালে শহীদ হয়েছিল, সেখানেও এরকম একটি ফোরাম তৈরি হয়েছে। এবং তাও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্থানে এই ফোরামের
যে কেন্দ্র হিসাবে বা সিস্টার কনসার্ন হিসাবে এই একই উদ্দেশ্য এবং আদর্শকে নিয়ে রক্তদান আন্দোলন, এখন রক্তদান সেটি উৎসবেই যেন পরিণত হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কৈশোর থেকেই যৌবন, প্রৌঢ়ত্ব এবং এখন আমরা যে বৃদ্ধত্বের দাবি করতে পারি, এই সবটা সময়ই এই ফোরামের কাজের সঙ্গে আমরা কোনো না কোনোভাবে যুক্ত হতে পেরেছি, যুক্ত আছি। এটা আমাদের একটা পাওনা, একটা সুযোগ। নিজেদের আগ্রহকে, যার যেটা আগ্রহ সেটাকে প্রকাশিত করবার, বিকশিত করবার যখন একটা পথ, উপায় এভিনিউ আমরা পাই, তখন আমাদের মধ্যে যে সেই ইচ্ছা, সেইটি আরো বেশি অনুপ্রাণিত হয় এবং সেটিকে বাস্তব রূপ দানে অনেক বেশি আমরা উৎসাহ বোধ করি। সেই জন্য শুধু এই বারাসাতকে কেন্দ্র করেই এবং বিশেষ করে এবং একমাত্র বললেও দোষ হবে না, অতিরঞ্জন হবে না, অত্যুক্তি হবে না। যখন আমরা 4-10 ফুটবল খেলতাম 7, 8, 9 পর্যন্ত, তারপরে যে আমাদের হায়ার সেকেন্ডারি পাশের পর কলেজ জীবন, সেই সময় থেকেই প্রায় সেটা 72, 73, 1970 গত শতকের 60 দশকের গোড়ার দিকে অপূর্ব আমার সহোদর মানে একেবারে আমরা পিছু প্রায়, ওর যে ভেতরে সাংগঠনিক শক্তি, ক্ষমতা, ইচ্ছা এবং ইচ্ছাকে এই বাস্তবে রূপ দেওয়ার জন্য যে প্রচেষ্টা, উদ্যম, উৎসাহ, এটা খুব সহজে মেলে না, খুব সহজে পাওয়া যায় না। আমরা যেন ওর পিছে ওর সমান তাল এবং যে গতি এবং মাত্রা আমরা বলি, তার সঙ্গে চলতে পারতাম, এ কথা ফলক করে বলতে পারবো না, কিন্তু সঙ্গে ছিলাম। এটুকুই আমাদের অত্যন্ত গৌরবে। যে কোনো একটা অর্গানাইজেশনের পক্ষে 5টি দশক একটি মাইল ফলক। কারণ আমরা এমন একটা অর্গানাইজেশনের মধ্যে আছি, আমি এটি রামকৃষ্ণ মঠ এবং মিশন, সেটি 125 বছর মাত্র পেরিয়েছে ইতিহাসের বুকে। স্বামী বিবেকানন্দ স্বয়ং বলে গেছেন, তিনি যে ভাব দিয়ে গেছেন জগতে সেটি 1000 বছর কাজ করবে। সেটা প্রফেটদের কথা, সেটা ঈশ্বর অবতারদের কাজ। তাদের থেকেই এই সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে এবং সারা পৃথিবী জগৎ গঠনের রসদ বিভিন্ন যুগে এইরকম মহাপুরুষ, মহামনীষী তারা দিয়ে গেছেন। তারা যে কথাগুলি বলেন সেগুলি সাধারণ লোকেও বোঝে, জানে, বলে, কিন্তু তারা সেটি এমনভাবে নিজের জীবনে বাস্তবায়িত করে। তাদের প্রতিটি পদক্ষেপের, কথার মধ্যে, আচরণের মধ্যে জগৎকে শক্তি প্রদানের ক্ষমতা থাকে। ওই একই কথা আমি আপনি বললে কজন শোনে,
যখন আমরা পৃথিবীর ইতিহাসে বড় বড় মানুষদের দেখি, তাদের সেইটি হচ্ছে তাদের জীবনের স্বচ্ছতা, জীবনের সম্পূর্ণ আদর্শের জন্য নিজেকে নিংড়ে দেওয়া, কমিটমেন্ট। আজকাল কথায় কথায় বলে না কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা যত দূর বিশ্বস্ত হবে, সততার উপর নির্ভর করবে, স্বচ্ছ হবে এবং একেবারে যতদূর সম্ভব স্বার্থহীন হবে, শুধুমাত্র অন্যের জন্য, নিজের নাম যশ অন্য কোন রকম সেগুলিতে থাকে না বলেই তারা চিরদিন মানুষের কাছে এই আদর্শ হয়ে থাকতে পারে। আমরা যে সময়ে এখানে কলোনি মোড়ে ব্যায়ামাগার ছিল, নবপল্লী ব্যায়াম সমিতি নামে, অপূর্ব এইরকম বাইরের কাজে ছোটাছুটি করতে পছন্দ করত। আমি বইপত্র পড়তে ভালোবাসতাম এবং এই করে বিবেকানন্দ, রামকৃষ্ণ কিছু ভাব ভালো লেগে যায়, যার ফলে একটা শ্যামা পূজাও হতো। বিশাল কালী ঠাকুরের ৭-৮ কালী না কত হাত কালী বলা হতো। সেই সময় ও বলল, স্বামী লোকেশ্বরানন্দজি, তিনি রামকৃষ্ণ মিশনের একজন বিশিষ্ট সন্ন্যাসী, তিনি আমাদের এখানে বিবেকানন্দ ইনস্টিটিউটে ওদের যে অনুষ্ঠান হতো বাৎসরিক উৎসব, সেখানে আমরা প্রাইমারি লেভেল থেকে হয়তো সবে হাই স্কুলে উঠেছি। সেই সময় তাকে ৬৭-৬৮ সালে আমি প্রথম দেখি। এত মিষ্টি মানুষ। ও 73 কি 4 হবে সেটা, ওই রকম একটা কালী পুজোয় চক্ষুদান, বস্ত্রদান, কম্বল দান এবং এই রক্তদান একটা অনুষ্ঠান তার মধ্যে ইনক্লুড করল এবং আমাকে দায়িত্ব দিল যে তুই যে করে হোক ওই মহারাজকে তুই একটু আনার চেষ্টা কর, বলার চেষ্টা কর, যাওয়ার চেষ্টা কর। তা সত্যি আমার কলকাতা কলেজেই পড়ছি তখন, 72-তে আমরা হায়ার সেকেন্ডারি পাস করেছি। তখনকার হায়ার সেকেন্ডারি একেবারে 11 পর্যন্ত, তারপরে ডিগ্রি কোর্স। 73-4 সেখানে চলে গেলাম। গিয়ে মহারাজকে একটু কথা আছে, এখনো মহারাজের যে পিয়ন ছেলেটি, সে বলছে একটি ছোট্টখাট্ট ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসে, তাদের কাছে কত বড় বড় মানুষ দেখা করতে আসে, একটা ছোট্ট ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসে। তা আমি ওনার ঘরে ঢুকে প্রণাম করলাম, বসেছিলেন চেয়ারে, বিষয়টা বললাম। তিনি ভাগ্যক্রমে বারাসাতের প্রতি একটু তার দুর্বলতা ছিল, যেহেতু এই যে বারাসাত মঠ যাকে আমরা বলি রামকৃষ্ণ মঠ, সেইটি যাদের জমি, যাদের জায়গা, যেখানে মঠটি, সেটি শ্রীরামকৃষ্ণের অন্যতম, যাকে আমরা অন্তরঙ্গ পার্ষদ বলি, ডাইরেক্ট ডিসাইপলস বলি। স্বামী বিবেকানন্দ যেমন তার শিষ্য, আরো 15 জন শিষ্য শ্রীরামকৃষ্ণের, 16 জন শিষ্যে অন্যতম স্বামী শিবানন্দজি জন্মস্থান। উনি বারাসাত শুনে বললেন, ওখানে আশ্রম আছে না?
শিবানন্দ ধাম আমাদের মাঠে আছে। আমরা কখনো কখনো গেছি বাবার হাত ধরে, মায়ের হাত ধরে। আমি নিশ্চয়ই যাব তোমাদের অনুষ্ঠানে, তবে তোমরা আমাকে আশ্রমে একবার কিন্তু নিয়ে যাবে, বা আমরা যখন যাব তখন আশ্রমে প্রণাম করে তোমাদের ওখানে এসেছিলেন। এবং সেই অনুষ্ঠানে এখন একটি কথা ওনার, সেটা এখনো পূর্বকে বলি, উনি বলেছিলেন তোমরা স্বামীজিকে ধরে, স্বামীজির ভাবনাকে ধরে, আর স্বামীজিকে ধরে মানে যে গেরুয়া পড়তে হবে বা স্বামীজির ছবি রাখতে হবে তা নয়, মানুষের কল্যাণ চেয়েছেন এই মানুষ। এইটুকু আমাদের বিবেকানন্দ সম্পর্কে বললেন। আর সেই কাজই তোমরা করছো, আমি অবশ্যই যাব। এলেন, বলার মধ্যে আপনারা জানেন তার ৩-৪ বছর এই বারাসাত একটা অগ্নিগর্ভ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে খুব সুনাম বা দুর্নাম করেছিল। ৬৯ সাল তখনকার যে একটা বামফ্রন্ট হয়েছিল, এতদিনের ৩০ বছরের প্রায় ২০ বছরের, তার মধ্যে তাদের রেজিমটা চলে যাওয়ার পরে এখানে বাংলা কংগ্রেস এবং তখন সিপিআই ছিল কমিউনিস্ট পার্টির মধ্যে, সিপিএম সবে মাত্র সেই কমিউনিস্ট পার্টি থেকে তফাতে আলাদা হয়েছে। সেই রকম প্রেক্ষাপট, নকশাল আন্দোলন তীব্র গতিতে ৭১ সালে বা ৭২ সালে ইত্যাদি। সেই জন্য উনি বলেছিলেন যে তোমরা যাই করো, স্বামী বিবেকানন্দকে ধরে করলে তোমরা সফল হবে, এটা দীর্ঘস্থায়ী হবে। জানো তো, যে কোনো সংগঠনের কার্যকরী যে যুবকদের বিভিন্ন দল টানতে চায়, এটা বক্তৃতাতে নয়, আলাদা করে আমাদের বলেছিল। তোমরা যদি সেই হাতছানি থেকে দূরে থেকে এগুলো করতে পারো, তাহলে তোমরা সফল হবে এবং তোমরা দীর্ঘস্থায়ী কাজ করতে পারবে। না হলে এই তারা, এমনকি আমরা সকলেই আপনারা জানেন যে এই যুবগোষ্ঠী শক্তিশালী গোষ্ঠী সারা পৃথিবীর ইতিহাস, এবং সেই যে ইতিহাসের মধ্যে ভারতবর্ষে এখন বলা হয় সবচেয়ে বেশি যে সংখ্যাটা, জনসংখ্যা, সেটা হচ্ছে এই 40-45-এর মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমামই ইউথ। এটা এতদিনে আগে কখনো ছিল না এবং পরে এটা থাকবে না, যেহেতু মেডিকেল সায়েন্স আমাদের আয়ু প্রায় অনেক বাড়িয়ে দিচ্ছে। সেটা অন্য কথা, আমাদের আসল কথায় আসি। আমরা সেই মতো বহু সময়ই এই অপূর্বকে যে বিভিন্ন রাজনৈতিক দল তাকে টিকিট দেবে বিধায়কের জন্যে, এমপি হওয়ার জন্যে, এইরকম প্রলোভন যে ওর কাছে আসেনি তা নয়। বারবারই আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি তো তুই ভুলে গেলি ওরা ওরকম টানবে, কিন্তু তুই যদি এটাকেই জীবনের একমাত্র উদ্দেশ্য করেছিস, ওগুলো তো 5 বছর, 10 বছর, 15 বছর, 34 বছরের আমাদের দেখা হলো। কিন্তু এটা 50 বছর, এখনো 50 বছর কোন রাজনৈতিক দল ভারতবর্ষে তাদের শাসন চালাতে পারেনি। তাহলে উনি মহাপুরুষ, ওনার কথাটা যে সত্যি হয়েছে তা আজকে আমি অবশ্যই বলতে বাধ্য হচ্ছি। কোন দলই এখনো 50 বছর কন্টিনিউয়াস তাদের দলের শাসন বজায় রাখতে পেরেছে, আর এই মাত্রই তার একটা পরিবর্তন এলো।
অতএব প্রথম 20 বছর কংগ্রেসে, তারপর একটা প্রজামিল মতো হলো, তারপরে সেই 77 সালে থেকে একেবারে 34 বছর আমাদের একটা রাজত্ব আমরা রেখেছি। কিন্তু 50 বছর এখনো দেখিনি আমরা, দেখবো না, মানে আমাদের যা বয়স, আমরা প্রায় 100 বছর বাঁচবো না, অতএব আমরা দেখবো না, এই ব্যাপারে নিঃসন্দেহ আমরা। কিন্তু কিভাবে এই নিউক্লিয়াসটা তৈরি হলো এইটুকু বলার দরকার। ওই অপূর্ব, সে স্কুলের সময়, কলেজের সময় কলেজ, বাকি সময় কলেজ ইউনিয়ন, মানে যারা সংগঠন ব্যাপারটায় ঢোকে একবার, সে ক্লাস ছেলেবেলা থেকে আমরা সরস্বতী পুজো দিয়ে শুরু, 7-8 বছর, তারপরে স্কুলে গিয়ে ফুটবল ম্যাচ, তারপরে যখন এই রাজনৈতিক দলের সঙ্গে ঢোকাঢুকি ইত্যাদি, সেটা একটা থাকে। কিন্তু আমরা খেলাধুলাটাকে প্রাধান্য দিয়েছিলাম বলে সেদিক থেকে অনেকটা অ্যালুপ থাকতে পেরেছি, কিন্তু রাজনৈতিক সচেতনতা তখনও আমাদের তার অভাব ছিল না। রাজনৈতিক সচেতনতাটা আমাদের বরং বাঁচিয়েছে। রাজনীতিকে অ্যাভয়েড করা, না বোঝা, বিশাল পরমহংস হয়ে গেছি, ওই রকম ভাব এখনো আমাদের নেই। না হলে দেশে দশে দুর্দশা অনুভব করা যাবে না। তার জন্য ডিরেক্ট পলিটিক্স করার দরকার নেই। সেইটি স্বামী বিবেকানন্দের আমাদের প্রতি একটা নির্দেশ, যে আমরা সরাসরি কোন রাজনৈতিক দলের বা বিষয়ের সঙ্গে সংস্রব রাখতে পারবো না। ওই আরেকটি মানুষ, বেদবাক্যতার কথা, ওইটি আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে। 125 থেকে 200, 200 থেকে 300, 400 বছর যে রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে, আবার রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ থাকবে সমাজ, এ আমাদের বিশ্বাস। অতএব সেইটির সঙ্গে আমরা সরাসরি সংস্রব রাখি না বলে অনেক সময় লেগেছে এটা বুঝতে। ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বামীজি এত ভারতবর্ষের কল্যাণের কথা বলেছেন, তা সত্ত্বেও রামকৃষ্ণ মিশন সরাসরি পলিটিক্সে প্রবেশ করেনি। কিন্তু স্বামীজির মতো এই রাজনৈতিক সচেতনতা খুব কম মানুষ জগতে আছে। তাকে অনুসরণ করে সুভাষ ঘোষের সমগ্র জীবন গড়ে ওঠা এবং দিয়ে যাওয়া। এই ছোট ছোট জায়গায় আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্যে আমরা এসবি দত্ত বলে, তাই তো, মেডিকেল কলেজে আমরা দুভাই পড়তাম, গোয়েঙ্কা কলেজ, যার ফলে ওখান থেকে মেডিকেল কলেজে তার সঙ্গে দেখা করা, কথা বলা ইত্যাদি খুব কাছে। তাকে গিয়ে আমরা বলতাম এরকম কয়েকজন, কিন্তু ছেলে মানুষ বেশি আমরা হয়তো ব্লাড ডোনার জোগাড় করতে পারবো না, কিন্তু আমরা করব, এটা আপনি ধরে নিন। আপনি যদি ক্যাম্পের অনুমতি দেন, ক্যাম্পের আপনার লোকরা যায়, তখন আমরা এত মানুষের ভীতি ছিল এই বিষয়টাতে, আমরা হাতে যেমন পোস্টারিং করে লেখে, সেরকম লিখে সকলের কাছে আমরা একটু প্রচার করতাম। পয়সা করির কোনো সংস্রব নেই। এখন প্রচার যে লেভেলে উঠেছে, পয়সা ছাড়া অকল্পনীয়, সেটা অতএব যত অভাব, অনটন, দারিদ্র এবং তার মধ্যে আদর্শানুযায়ী কাজ করা, সেইটির মতো ডিফিকাল্ট, কঠিন কাজ আর হয় না। সব অনুকূল হয়ে গেল। আর আমি মাইকের সামনে আজকে এসে বলছি, সেই দিনটা এইরকম ছিল না। কিন্তু 35 জন 40 জন নাম লিখিয়ে
তাদের নাকি শরীর খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ডাক্তারে বারণ করেছে, বড়রা বারণ করছে। বারণ ছাড়া কোনো হ্যাঁ বলার মতো লোক সমাজে একটু কম ছিল। ওদিকে যাসনি, ওদিকে যাসনি, ওটা করিসনি, শুধু এই ছেলেবেলাতে স্বামীজি সাংঘাতিকভাবে অপোজ করেছেন। তার দেখা পড়লেই দেখবেন যে আমরা কি মানুষ হয়েছি। মানুষ হতে গেলে প্রথম যেটি দরকার সেটি হচ্ছে স্বাধীনতা। ফার্স্ট সাইন, ফার্স্ট রিকোয়ারমেন্ট অফ ডেভেলপমেন্ট ইজ রিওয়ার্ড। এই একটা মানুষ বুঝেছে মানুষের উন্নয়নের জন্য, ভালোর জন্য, কল্যাণের জন্য প্রথম দরকার স্বাধীনতা। অতএব ওই স্বাধীনতা ছিল এদের দলে যাওয়া, ওদের দলে যাওয়া, এটা না। আমরা ওইটা 10 জন 12 জন নাম লেখালো, শেষ পর্যন্ত 15 জন রক্তদান করলো। এই আমাদের সূচনা, শুরু। যা কিছু শব্দ দিয়ে আমরা বলি সেটা মাঝে যে ব্যাপক আকার নিয়েছিল তার অনেক ইতিহাস। অপূর্ব রাজ্যে এখানে আমাদের ব্লাড ডোনেশন ঘোরামের যে বাড়িটা আছে তাতে প্রচুর ছবি, প্রচুর সিডি, এবং ওরা সেই সময় থেকে শুধু এই ব্লাড ডোনেশন নয়, এর সঙ্গে সঙ্গে অসুস্থ রোগীকে বিভিন্ন জায়গায় ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করা, এসব কাজ করছি বা করছি আমরা। সুজয় বলে একটি ছেলে আছে কি এই ফোরামের সঙ্গে যুক্ত আছে, তাকে নিয়ে চলে গেল সঞ্জয় রাজীব গান্ধীর কাছে। সেই ছবিও আছে। তার যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা সেরে গেল এই অপূর্ব 2-3 একজনের চেষ্টায় ওকে নিয়ে গেল। এবং এটা শুধু স্টেটের ব্যাপার নয়, এই রাজ্য ছাড়িয়েও এইরকম মানুষ স্বেচ্ছায় রক্তদান বছরে সুস্থ শরীরে 3 বার করা যায়, এত বড় একটা সুযোগ আমরা জানতাম না, বুঝতাম না, করতাম না। না, আমরা ওই 16-17 বছর, 18-19 বছর থেকে শুরু করে দিলাম। 20 বছরে আমরা গ্র্যাজুয়েট হয়েছি। অতএব 21-22 বছর আমাদের তখন এই ভাবনা চিন্তাগুলি চললো। অন্যেরা দিল, কিন্তু আমরা নিজেরা দিতে আরম্ভ করলাম 20-21 বছর বয়সে। তখন সেই সংখ্যাটা 40 পেরোলো এক একটা জায়গায়। আজ সুভাষ ইনস্টিটিউটের মাঠে, কাল কাচারি মাঠে, কাল কেএমসি রেজিমেন্টের ওখানে, কাল অমুক কলেজে, অমুক স্কুলে, এই বারাসাতের মধ্যে। তারপরে সেটাকে আরো বিস্তৃত করার জন্য এই জেলার মধ্যে অন্যান্য জায়গায় এরকম গ্রুপ তৈরি করে যারা দিতে আসতো তারা আবার সেখানে গ্রুপ তৈরি করতে শুরু করলো। পরে সেগুলিকে একেবারে কম্পিউটারাইজ করা হয়েছিল, অনলাইনে করা হয়েছিল, অনেক রকম উন্নতি। একটা সিডি হয়েছিল যেটা রক্তের বন্ধনে প্রতি রবিবার দুপুর বেলায় আমাদের কলকাতা আকাশবাণী থেকে অসাধারণ গান, কথা এবং আমাদের অনুপ ঘোষের ওই সাবলীল বক্তব্য, মিষ্টি গলার যে আবেদন, রক্তদানকে একটা নতুন মোড়ক, এবং সকলে বিস্মিত হয়েছে যে তখন যে গভর্নমেন্ট, বামপন্থী গভর্নমেন্ট, তারা এটাকে আমাদের যথেষ্ট সাহায্য করেছে। তখনকার সময়ে অপূর্ব মনে থাকবে, আমি অত ফিগার হয়তো আমার মনে নেই, অন্তত লক্ষাধিক টাকা তারা গ্র্যান্ট দিতেন। শুধু 20 লক্ষ টাকা, অকল্পনীয়। আজকে এই ঘরটার জন্য আমি জিজ্ঞেস করলাম
যে এখানকার মানুষ এতদিন ধরে এই ধরনের একটা ভালো কাজ দেখছে, তাকে কতটা গ্রহণ করছে সে তো আমরা এমনি বুঝতে পারছি। এই যারা এসেছেন, বেছে বেছে মানুষ এসেছেন, কাউকে কেউ ডেকে আনতে হয়নি। সেই রকম বললো না, এটার জন্য আমাদের ভাড়া দিতে হয়। তার মানে এখনো আমরা ঠিক অন্য ভালো কাজ করছি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, তার সঙ্গে আসা, কোনো না কোনো দিক থেকে তাদের যেন একটা বাধা থাকে, সেটা এখনো রয়েছে। আগে দলগত ছিল, পলিটিক্যালি ছিল, এই পলিটিক্যালি ব্যাপারটা থাকবেই। এরা ওদের মুখ দেখতে পারে না, ওরা এদের মুখ দেখতে পারে না। এটা ছেলেবেলা থেকে আমরা চুষ্ট হয়ে গেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের মানুষকে রাজনীতি বোঝা দেখায় না, যাই হোক। কিন্তু তার মধ্যেও যে একটা দুটো ভালো কথা থাকতে পারে, মানুষের মধ্যে ভালো গুণ থাকতে পারে, সেটাকে আমি নেব, আমার খারাপটা পরিহার করবো। এটাই তো জীবনের আদর্শ জেনেছিস আমি করে যে কোনো জাতি ভালোটা নেবে, মন্দটা পরিত্যাগ করবে। এই সেই করতে করতে প্রতিটি জেলায় আমাদের এই ফোরামের এক একটি কেন্দ্র হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্টেটে, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, বিহার, আসাম, কোথায় নয়, বিদেশে অপূর্ব কটা দেশে গেছে, কটা দেশ হবে 22টা, বোঝা যাচ্ছে। এবং সেইখানে ওর বক্তব্য এটা ওটা সেটা সবসময়ই ওরা অ্যাপ্রিসিয়েট করেছে, যার ফলে অন্য জায়গায় আবার ডাক করতো। এবং ইন্টারন্যাশনালি ফোরামের যে বিভিন্ন ধরনের রক্তদান, অন্য দেশে তো একই সিস্টেম, কোনো পৃথিবীতে তো কোথাও এখনো ফ্যাক্টরি হয়নি, মাঠে চাষ করে রক্ত এখনো সৃষ্টি ব্যবস্থা হয়নি, বিজ্ঞান সে অবস্থায় আমরা বুঝতে পারিনি। অতএব সব দেশে, যত উন্নততর দেশই বলি, এই মানুষের গায়ে থেকে আরেক মানুষকে রক্ত সঞ্চালন, সেই জন্য ট্রান্সফিউশন কথাটা আমরা এখন আগে একটা বড় বোতল শরীর থেকে নিয়ে নিত, এর চেয়ে বড় কাছের বোতল। এরপরেও কি আমরা বেঁচে থাকবো? ওরা বলতো বেঁচে শুধু থাকবে না, আপনার অনেক ফ্রেশ রক্ত এবারে হবে, আরো উৎসাহ লেগে যেত। এদের মধ্যে কতজন সেঞ্চুরিয়ান বা ডোনার আছে জানেন আপনারা এগুলো। যাই হোক, সেইখানে অন্য দেশের মধ্যে আমাকে জাপানের মহারাজ ও গিয়ে জাপানের সেন্টারে উঠে গেল, ফ্রান্সে চলে গেল, যেহেতু স্বামীজিকে একটু ভালোবাসে, তাতেই ওখানে বাইরের খাওয়া বা বাইরে থাকার যে খরচ সেটা আর লাগল না। তো কিছু হয়তো পেরেছে, দিয়ে এসেছে। না 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 না, তুমি দেবে কি এরকম কাজ করছো, তুমি ভাড়ার সাথে থাকো, পশ্চিমবঙ্গ থেকে তুমি এখানে এরকম কনফারেন্সে তুমি ডাক পেয়েছো, এটা তো আমারও গর্ব। আমি তো পশ্চিমবঙ্গের ছেলে, চাকরি হয়েছি রামকৃষ্ণ মিশনে। এইরকম কত দেশের কত যে বিভিন্ন রকম ডেজিগনেশন, সেই ডিগনেটারি হিসাবে ও কাজও করেছে। এবং ইউনেস্কোও ওর কথা জানে। আমি কোনো ব্যক্তি বা আমরা দু ভাই বলে দাদার গল্প করতে বসিনি। আমরা যে কেউ এটা করবে তার সম্পর্কেই এটা মুক্ত কণ্ঠে বলতে রাজি আছে, সে যে এইরকম আমাদের স্পিরিট। অতএব এইটার পরে কি সংগঠনের বা ওকে 10-20 বছর ধরেই বলছি, তুই শুধু করবি আর অন্যরা পেছনে থাকবে না, তুই এবারে পেছনে থাক, তুই একজন একজনকে তৈরি কর। ও আমাকে ইচ্ছা করে ডেকে আনলো দু বছরের মধ্যে, যে নুরুল বলে ওই বছর রয়েছে, এ ছেলেটি আমাদের
স্কুলে পড়ায় মাস্টার, ওর এইসব দিকে আগ্রহ আছে এবং ওর নিজ কাছে আমাদের অমূল্য ভূষণ গুপ্ত, আমরা ফিজিক্স যার কাছে তখনকার সাথে উনি একজন কৃতবিদ্য মানুষ এবং শিক্ষাবিদ এবং এই যুবকদের উৎসাহ দান এইসবে পাড়ার চায়ের দোকানে, ডিমের দোকানে কি দামুর দোকানে একটা গেঞ্জি পরে বসে করতেন, লুঙ্গি পরে, এমনভাবে আমাদের সঙ্গে মিশতেন। তার কাছে ও ছাত্র, উনি থাকতে থাকতে বলেছে এইসব কাজের মধ্যে যদি ঢোকো তাহলে জীবনটা একটা আলাদা একটু মাত্রা পায়। শুধুমাত্র চাকরি করা, জীবিকা উপার্জন জীবনের উদ্দেশ্য নয়। নিজের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন সেই অনন্ত শক্তি বহিঃপ্রকাশ, প্রকাশ সাধন, সেইটি হচ্ছে এই শিক্ষা এবং ধর্ম। অতএব এইগুলির মধ্যে আমরা ধর্ম বা শিক্ষার যেন কিছু পাই না, কিন্তু স্বামীজিকে পড়লে এমন একটা মানুষ, তিনি ধর্ম বলতে ছোট ছোট সব বাক্য বলছেন। পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, নিঃস্বার্থতাই ধর্ম পুণ্য, স্বার্থপরতাই অধর্ম বা পাপ। এরকম অজস্র, যার মধ্যে আমরা সবসময় বেশিরভাগ মানুষ বলে থাকে, কোট করে এডুকেশন সম্পর্কে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি। মানুষের মধ্যে, আমাদের মধ্যে অন্তর্নিহিত পূর্ণতা রয়েছে, এটা তৈরি করতে হবে না, শুধু সেটিকে আমরা প্রকাশ করব। আর রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে ইতিমধ্যে পূর্ণতা আছে। যেমন আমাদের এদিকে এই দেবত্ব আছে। দেবত্ব মানে কি? ওই দেবদেবী শুনলে অনেকের অ্যালার্জি। ওই দেবদেবী নয়, কিছু ভালো গুণকে দেবত্ব বলা হয়। যে ওই লোকটা পড়ে আছে, ওকে একটু যদি আমি কিছু করতে পারি, ওর ওষুধটা আনতে যেতে পারি, ওর ঘরে আজকে রান্না হয়নি, ওকে আমি আমার খাওয়াতে কিছু দিতে পারি। অনেকে সব দেবত্ব শুনলেই পাশে হয়ে যায়। সেখানে স্বামী বিবেকানন্দ এইসব শব্দ, ধর্ম, দেবদেবী, মন্দির, মসজিদ, ফুল, বেল পাতা, জপ, ধ্যান, ঈশ্বর, ভগবান, আত্মা, এই যে পুরো স্পিরিচুয়াল পরিভাষাগুলো ব্যবহারই করেননি। শুধু মানুষের কি করণীয় এবং তিনি কি করতে চান সেইগুলি করে গেছে। অতএব এর মধ্যে আমাদের মধ্যে যে পূর্ণতা আছে, আমাদের মধ্যে যে ভালো গুণ আছে, অন্যের সঙ্গে সংবেদনশীল হওয়া, সমব্যথী হওয়া, সেইগুলোকে প্রকাশ করার এগুলো একটি পথ, একটি উপায়, সকলকে যারা এই কাজের সঙ্গে যুক্ত, অযুক্ত বা যে কোনো ভাবে এটাকে মূল্য দেন, দিতে হবে। কারণ এটা এমনই, কার কখন প্রয়োজন হবে স্বার্থের দিক থেকেও দরকার। আমি যদি স্বার্থপর হই, আমার এদের সঙ্গে ভাব রাখতে হবে যে আমি কিন্তু কয়েকবার রক্ত দেব, তাহলে আমার বাড়ির কারোর দরকার হলে ওদের বললে ওরা ব্যবস্থা। দেখুন, স্বার্থপর হয়েও কিন্তু কিছু কল্যাণ করায় না। এই পর্যন্তই, কারণ অনেক রকম প্রোগ্রাম আছে আপনাদের, অবস্থা আর বললেন আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, আধ ঘন্টা বললাম। সকলকে আমি আপনাদের শুভেচ্ছা, আমার শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং আপনাদের কল্যাণ আকাঙ্ক্ষা করি। এইভাবেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।